হ্যালো স্টুডেন্টস, ইংলিশ এডিশন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা যেটা আমরা নিয়ে এসেছি সেটা আরও একটা ইম্পর্টেন্ট টেক্সটের উপরে। তোমরা জানো স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের পরে যে টেক্সটটা স্বামীজির উপরে সিস্টার নিবেদিতার লেখা তোমাদের সিলেবাস অর্থাৎ ক্লাস 11-এর সিলেবাসে নিয়ে আসা হয়েছে, সেই টেক্সটটার নাম হলো অমরনাথ। এবং এই টেক্সটটাও দ্য মাস্টার অ্যাজ আই শ হিম এই যে বুক থেকেই তোলা হয়েছে। সিস্টার নিবেদিতা অমরনাথ যে টেক্সটটা, সেই টেক্সটটা লিখেছেন স্বামীজির মৃত্যুর পরে। কোন পরিপ্রেক্ষিতে লিখেছেন, কি কি বিষয় উত্থাপন করেছেন, জার্নিটাতে কিভাবে ডেসক্রিপশন করেছেন, এই সমস্ত বিষয় আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। এই ক্লাসটাতে তাহলে আমরা কি কি শিখব? আমার প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমরা এই ক্লাসটাতে প্রথমে কি কি শিখব। আমার সিলেবাসে অমরনাথ টেক্সট আছে, আমাকে যেটা জানতে হবে, ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে এর ইন্ট্রোডাকশন, যেটা আমি ছোট্ট করে বলবো যে এই টেক্সটটার বিষয়। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাবলিকেশন, অর্থাৎ এটা কখন কিভাবে পাবলিশড হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেই বিষয়ে আলোচনা করব। তৃতীয় বা থার্ড যে সাবজেক্টটা সেটা হলো সোর্স, অর্থাৎ কোথা থেকে এই টেক্সটটা নেওয়া হয়েছে, সোর্সটা সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে। নেক্সট আমি আলোচনা করব ব্যাকগ্রাউন্ড অর কনটেক্সট। ব্যাকগ্রাউন্ড কনটেক্সট বলতে এই যে অমরনাথ সম্পর্কে লিখছেন, জার্নি অফ স্বামীজি টু অমরনাথ, অমরনাথে স্বামীজি যে যাচ্ছেন তার ডেসক্রিপশন তিনি যেটা করছেন, কেন, কোন পরিপ্রেক্ষিতে, কোন সময়ে, কিভাবে এটা হয়েছিল, এই বিষয়ে একটা আলোচনা দরকার। এবং তারপর আমি তোমাদেরকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বলবো, অ্যানালিসিস করব, এবং তোমরা এর সাথে সাথে আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো, ইম্পর্টেন্ট ফ্রেজগুলো, ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো, যেগুলো তোমাদের সম্পূর্ণ টেক্সটটা সম্পর্কে একটা ধারণা দেবে এবং তার রেজাল্ট স্বরূপ তোমরা ইজিলি এমসিকিউ করতে পারবে। পরীক্ষার জন্য রেডি হও। এমসিকিউ কোয়েশ্চেন্স অন অমরনাথের জন্য তোমাদের টেক্সটটা পড়া অত্যন্ত জরুরি। সুতরাং চলো আমরা টেক্সটটা পড়ি। টেক্সটার প্রথম যে বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, অমরনাথ ইজ এ টাইপ অফ টেক্সট রিটেন বাই সিস্টার নিবেদিতা in order to describe the journey of Swami Vivekananda to Amarnath. আচ্ছা, প্রথমে আমাকে এটা তোমরা জানো বা তোমরা এটা বলো, তোমাদের মনে এই প্রশ্নটা প্রথমে জাগছে যে অমরনাথ জিনিসটা কি? আমি তো এতক্ষণ ধরে এই টেক্সটটা পড়ার শুরুতে এতক্ষণ ধরে শুধু বলে যাচ্ছি অমরনাথ অমরনাথ অমরনাথ। অমরনাথ বলতে কি বোঝায়? অমরনাথ বলতে বোঝায় the religious sacred place of Amarnath, which is situated in Himalayas. হিমালয়ের কোলে অবস্থিত একটা ধর্মীয় পীঠস্থান, যেটা হিন্দুদের যথেষ্ট আরাধ্য দেবতা শিবের উপাসনা করা হয়। এই অমরনাথ ইজ ফেমাস ফর দ্য হিন্দু পিলগ্রিমেজ। হিন্দু তীর্থযাত্রার জন্য অমরনাথ খুব বিখ্যাত। সেই অমরনাথের সম্পর্কেই এখানে বলা হয়েছে, কিন্তু অমরনাথ সম্পর্কে বলা হয়নি। সিস্টার নিবেদিতা বলছেন যে হাউ স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ কিভাবে, হাউ হি রিচড অমরনাথ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট, এর প্রভাব কি ছিল, এই সমস্ত বিষয় তিনি আলোচনা করেছেন, সিস্টার নিবেদিতা ডিসক্রাইব করেছেন। সেকেন্ড যে বিষয়টা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে পাবলিকেশন। পাবলিকেশন বলতে কি বোঝায়, অর্থাৎ প্রকাশিত হয়েছিল কবে? আফটার দ্য ডেথ অফ স্বামীজি ইন 1906 সালে প্রথম এটা পাবলিশড হয়েছিল
অমরনাথ টেক্সটটা, এটা সিরিয়ালি পাবলিশড হয়েছিল এবং প্রবুদ্ধ ভারত বলে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে এটা সিরিয়ালি পাবলিশড হয়েছিল। এটা হচ্ছে পাবলিকেশনের সম্পর্কে জানার পরে আমাকে যে পরবর্তী যেটা জানা দরকার সেটা হচ্ছে সোর্স কোনটা না, সোর্স হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। 8 নম্বর চ্যাপ্টার 8 অফ দ্য মাস্টার অ্যাজ আই স হিম ইজ দ্য সোর্স অফ দিস অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং অমরনাথ। This is total descriptions of the journey of Swami Vivekananda to the pilgrimage অমরনাথ। অমরনাথ তীর্থযাত্রা, স্বামীজির অমরনাথ তীর্থযাত্রার বর্ণনা এখানে রয়েছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি বা কনটেক্সট সম্পর্কে বুঝি যে কখন কোন জায়গা থেকে কোন এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে সিস্টার নিবেদিতা এই অমরনাথ টেক্সটটা লিখলেন। আসলে 1898 সালে স্বামী বিবেকানন্দ 1898 সালে তিনি হিমালয় ভ্রমণে যান এবং এই সময়ে তিনি অমরনাথ যাত্রাও করেছিলেন। তার কয়েকজন ফরেন এবং নিজস্ব স্বদেশী কিছু শিষ্যদের নিয়ে তিনি অমরনাথ অভিযান বলবো কম, তীর্থযাত্রায় যান এবং সেই যে তীর্থযাত্রায় যাওয়ার সময় সিস্টার নিবেদিতা ওয়াজ হিজ কম্পেনিয়ন, সিস্টার নিবেদিতা তার সঙ্গী ছিলেন এবং তার সেই অভিজ্ঞতা থেকে সিস্টার নিবেদিতা এই টেক্সটটা লিখেছিলেন। দিস ইজ দ্য কনটেক্সট অর দ্য ব্যাকগ্রাউন্ড অফ অমরনাথ। ওকে, নাও সেকেন্ড যে বিষয়টা অর্থাৎ লাস্ট এবং ফাইনাল যে পার্টটা আমাদের রইল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমরা এই টেক্সটটা পড়ছো, সেটা হচ্ছে লাইন বাই লাইন অ্যানালিসিস, লাইন বাই লাইন মিনিং, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং অ্যান্ড ফ্রেজ বাই ফ্রেজ মিনিং। চলো তাহলে টেক্সটটা ফলো করি। টেক্সটে তিনি কি বলছেন? সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabol. It was in the course of an open-air meal. Open-air meal বলতে বোঝায় খোলা জায়গায়, অর্থাৎ meal taken under the open sky. খোলা আকাশের নিচে নেওয়া যখন খাবার খেয়েছেন সেটাকেই বলা হচ্ছে open-air meal. তো ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ এন ওপেন এয়ার মিল। কোর্স মানে হচ্ছে ওয়ে, কিন্তু এটাকে টাইম অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ ডিউরিং টেকিং দ্য ওপেন এয়ার মিল, খোলা আকাশে খোলা বাতাসের মাঝে তিনি যখন মিল নিচ্ছিলেন, এটা স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ যখন তার খাবার গ্রহণ করছিলেন ইন দ্য মোগল গার্ডেন্স, কোথায় তিনি গ্রহণ করছিলেন? মোগল গার্ডেন্স। মোগল গার্ডেন্স হচ্ছে একটা উল্লেখযোগ্য প্লেস যেটা কাশ্মীরে অবস্থিত। এই প্লেসটা অরিজিনালি জাহাঙ্গীর এই উদ্যানটা তৈরি করেছিলেন, এই গার্ডেনটা তৈরি করেছিলেন। কখন তৈরি করেছিলেন? 1619 সালে জাহাঙ্গীর তার যে স্ত্রী তার জন্য তিনি এই মুঘল গার্ডেন্সটা তৈরি করেছিলেন। জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ছিল? জাহাঙ্গীরের স্ত্রীর নাম ছিল নূরজাহান। এই নূরজাহানের জন্য তিনি মুঘল গার্ডেনটা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা কাশ্মীরে অবস্থিত। সেই মুঘল গার্ডেনে তিনি ওপেন এয়ার মিল, অর্থাৎ খোলা আকাশের নিচে খোলা বাতাসের মাঝে যখন তিনি মিল নিচ্ছিলেন, সেটাকেই ওপেন এয়ার মানে খাবার খাচ্ছিলেন, সেটাকেই ওপেন এয়ার মিল হিসাবে বলা হয়েছে। মুঘল গার্ডেনে খাবার খাওয়ার সময় ইন দ্য কোর্স অফ এন ওপেন এয়ার মিল ইন দ্য মুঘল গার্ডেন্স
at আছাবল। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় বা যে ওয়ার্ড সেটা হচ্ছে আছাবল। দেখো এখানে ইটালিক্স ওয়ার্ডে উল্লেখ করা থাকছে। আছাবল যে ওয়ার্ডটা, এই আছাবল ওয়ার্ডটার অর্থ কি? আছাবল কথার অর্থ হচ্ছে প্লেস অফ দ্য প্রিন্সেস, প্লেস অফ দ্য প্রিন্সেস, অর্থাৎ রাজপুত্রদের জায়গাকে বলা হয় আছাবল, প্রিন্সেসদের জায়গা। এখন আছাবল যে জায়গাটার কথা বলা হয়েছে, এই জায়গাটা অনন্তনাগ ডিস্ট্রিক্ট, তখনকার দিনে অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাটা পড়েছিল এবং এই জায়গাটাতেই মোগল গার্ডেন অবস্থিত। ওকে, না আছাবলের মোগল গার্ডেন্সে তিনি যখন খাবার গ্রহণ করছিলেন, দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স, স্বামী হঠাৎ ঘোষণা করেছিলেন that he would go to অমরনাথ। আমি আবার বললাম, যেটা শুরুতেই আমি বলেছি, যে তিনি কোথায় যাবেন বলছেন, that he would go to অমরনাথ, তিনি অমরনাথে যাবেন। অমরনাথ is the Hindu pilgrimage, is the place of God শিবা, শিবের যে অধিষ্ঠান যেখানে, সেই জায়গায় তিনি যাবেন, অমরনাথে যাবেন, অর্থাৎ তিনি অমরনাথ যাত্রা করবেন with the pilgrims, তীর্থযাত্রীদের সঙ্গে, and take his daughter। দেখো his daughter, his daughter বলতে কাকে বোঝানো হয়েছে? his daughter বলতে সিস্টার নিবেদিতাকে বলা হয়েছে, his daughter, অর্থাৎ তার কন্যা সিস্টার নিবেদিতাকে নিয়ে তিনি অমরনাথে যাবেন। ওকে, সো his daughter এর কথা বলা হলো। উইদিন আওয়ার লিটল পার্টি, যে আওয়ার বলেছে, যেহেতু সিস্টার নিবেদিতা ডেসক্রিপশনটা করছেন, সেহেতু তিনি বলছেন আমাদের ছোট্ট পার্টিতে, আমাদের ছোট্ট দলে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং, যথেষ্ট অনুভূতি ছিল, অব ডিলাইটেড কংগ্রাচুলেশন, ডিলাইটেড মানে আনন্দিত, কংগ্রাচুলেশন একে অপরকে কংগ্রাচুলেট করা, অর্থাৎ কংগ্রাচুলেট করার মতো যথেষ্ট আমাদের মধ্যে ফিলিংস ছিল। For any obstacles to be put in the way of the fortunate member, যে কোনো যে অবস্টাকেল, অবস্টাকেল মানে বাধা, to be put in the way, যে কোনো বাধায় আসুক না কেন ফরচুনেট মেম্বারের ক্ষেত্রে, ফরচুনেট মানে যিনি খুব ভাগ্যবান, ভাগ্যবান মেম্বারের রাস্তায় বা মেম্বারের পথে। দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে মোগল গার্ডেন্স, আছাবল, অমরনাথ, হিজ ডটার, এবং আরেকটা জিনিস হচ্ছে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন। যাই হোক, অ্যান্ড অ্যাডেড দাস, এডেড, এডেড মানে হেল্পড, এভাবে সাহায্য প্রাপ্ত হয়ে, এডেড দাস as well as by the state officer। স্টেট অফিসার বলতে বোঝায় the person who is in the charge of the journey, যিনি এই সম্পূর্ণ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সহ যে সকল শিষ্যরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন তাদেরকে গভর্ন করার জন্য, তাদের সম্পূর্ণ বিষয়টাকে পরিচালনা করার জন্য, ম্যানেজমেন্টের জন্য যিনি অফিসার, যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, যার জন্য তারপরে বলেছে ইন চার্জ অফ দ্য জার্নি, যিনি জার্নির চার্জে ছিলেন। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি চলতে ছিল ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স। ইউনিক মানে একেবারে সম্পূর্ণ আলাদা ধরনের অভিজ্ঞতার জন্য। হোয়াট ওয়াজ দ্য ইউনিক এক্সপিরিয়েন্স? ইউনিক এক্সপিরিয়েন্স ওয়াজ টু গো টু অমরনাথ, আ পিলগ্রিমেজ অফ হিন্দুজ। ওকে, সো স্বামী বিবেকানন্দের পিলগ্রিমেজে, অমরনাথ পিলগ্রিমেজে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা স্বামীজি এখানে নিলেন। নেক্সট প্যারাগ্রাফে যাই। কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হয়েছিল, কাশ্মীর সিমড ইন দোজ উইকস, এই সকল দিনে কাশ্মীরকে মনে হয়েছিল টু বি ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ এই সমস্ত দিনে কাশ্মীরকে মনে হতো সম্পূর্ণ পিলগ্রিমসে পরিপূর্ণ। পিলগ্রিমস কথার অর্থ কি? পিলগ্রিমস কথার অর্থ তীর্থযাত্রী, তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। উই লেফট আছাবল, আমরা আছাবল ছেড়ে গিয়েছিলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ,
ইসলামাবাদ যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, ইসলামাবাদ ইজ দ্য নেম অফ দ্য প্লেস। অ্যাকচুয়ালি অনন্তনাগ ছিল এর নাম, ইসলামাবাদের আগের নাম ছিল কি? অনন্তনাগ। এবং এই ইসলামাবাদ কথাটা পরে আসে। যাই হোক, রিটার্ন টু আওয়ার বোর্ডস অ্যাট ইসলামাবাদ। আমরা ইসলামাবাদে যে আমাদের যে নৌকাতে ফিরে আসি ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, আমাদের শেষ অ্যারেঞ্জমেন্টের জন্য। অ্যান্ড এভরিওয়্যার, সমস্ত জায়গায়, উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, আমরা বিভিন্ন জায়গায় যারা জড়ো হচ্ছে সবাইকে, সমস্ত যারা পিলগ্রিমস, যারা তীর্থযাত্রী এসছেন, তাদের সবাইকে জড়ো হতে দেখেছিলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এটা যথেষ্ট শান্ত ছিল। অর্ডারলি, একে অপরে সাজানো গোছানো ছিল, পরপর পরপর সবকিছু হচ্ছিল। অ্যান্ড পিকচারাস্ক, পিকচারাস্ক মানে ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, গুড অ্যান্ড বিউটিফুল, দ্যাট ইজ কল্ড পিকচারাস্ক। 2 or 3,000 people would encamp in a field. 2 থেকে 3,000, 1000 বলেছে, 2 বা 3,000 মানুষ উড এনক্যাম্প ইন এ ফিল্ড। এনক্যাম্প মানে ক্যাম্প করেছিল, তাঁবু খাটিয়েছিল একটা মাঠে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ডন মানে ভোর, ভোরের আগে তারা সেই জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, অকুপেশন মানে কাজ, তাদের নিজেদের কাজের কোনো চিহ্ন না রেখে। সেভ মানে এক্সেপ্ট, কোনটা ছাড়া না, দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, তাদের রান্না করার আগুনের ছাই বাদ দিয়ে। অর্থাৎ একটা জায়গাতে প্রায় 3,000 মানুষ তারা ক্যাম্প করেছিল, তাঁবু খাটিয়েছিল, এবং সেখানে সকাল ভোরবেলা হতেই তারা সেখান ছেড়ে চলে যাচ্ছে। শুধুমাত্র কোনো চিহ্ন থাকছে না তাদের থাকার, শুধুমাত্র যেটা ছেড়ে যাচ্ছে সেটা হচ্ছে আগের দিনে রান্না করে খাওয়ার সময় যে ছাইটা হচ্ছে, সেই ছাইটাকে তারা ছেড়ে যাচ্ছে। দে ক্যারেড এ বাজার, তারা একটা বাজার বহন করে নিয়ে যাচ্ছে, উইথ দেম, তাদের সাথে, মানে তাদের সাথে একটা বাজার নিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড ইচ হল্টিং প্লেস, হল্টিং মানে স্টপিং প্লেস, থাকার জায়গাতে, প্রত্যেকটা হল্টিং প্লেস, প্রত্যেকটা থাকার জায়গাতে, দ্য পিচিং অফ টেন্টস, পিচিং অফ টেন্টস মানে তাঁবু খাটানোটা, অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলাটা, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। র্যাপিডিটি মানে কুইকনেস, দ্রুততা, দ্রুততার সঙ্গে করা হতো। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, আনবিলিভেবল। অর্থাৎ যে পিচিং অফ দ্য টেন্ট অ্যান্ড ওপেনিং অফ দ্য শপস, ওই তাঁবু খাটানো আর দোকান খোলা, এগুলো যেন অবিশ্বাস্যভাবে দ্রুততার সঙ্গে ঘটছিল। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ। অর্গানাইজেশন মানে মিলে মিশে একসাথে কাজ করা, একসাথে থাকা, একসাথে কাজ করা। এটা যেন ইনস্টিংটিভ হয়ে গিয়েছিল, মানে স্বভাব সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে একসাথে অর্গানাইজড ওয়েতে কাজ করা, এটা যেন স্বভাব সিদ্ধ কাজ হয়ে গিয়েছিল। ইনস্টিংটিভ বলতে নিয়মের মধ্যে, স্বভাবের মধ্যে চলে এসেছিল। এ ব্রড স্ট্রিট, একটা বিস্তৃত রাস্তা, চওড়া রাস্তা, উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, উড রান থ্রু, এটা এগিয়ে গিয়েছিল, একটা রাস্তা চলে গিয়েছিল, রান থ্রু দ্য মিডল অফ দ্য পার্ট অফ দ্য ক্যাম্প, একটা ক্যাম্পের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গিয়েছিল। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই, এখানে যে কেউ কিনতে পারত ড্রাইড ফ্রুটস। কি কি কিনতে পারত? শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল, অ্যান্ড রাইস। ফ্রুটস ছিল, মিল্ক ছিল, ডাল ছিল, রাইস ছিল। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার। তহসিলদার, এই তহসিলদার ক্যারেক্টারটা কিন্তু এখানে আমরা খুব ইম্পর্টেন্ট পাবো। তহসিলদার ছিল অরিজিনালি তাদের সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের যে তাঁবুটা, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, তার এক পাশে ছিল স্বামীর টেন্ট, স্বামী মানে স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তার টেন্ট ছিল একদিকে, এক সাইডে। অ্যান্ড মাই ওন অন দ্য আদার, আর আমার নিজেরটা ছিল অন্যদিকে। অর্থাৎ তহসিলদারের যে টেন্ট, সেই টেন্টের একদিকে ছিল স্বামীজির টেন্ট, আরেক দিকে ছিল আমার টেন্ট, আমার মানে সিস্টার নিবেদিতার টেন্ট।
was generally placed near some advantageous spot. Advantageous মানে হচ্ছে সুবিধাযুক্ত, with advantage যথেষ্ট বেনিফিট সুবিধাযুক্ত একটা স্পট মানে প্লেস জায়গা, অর্থাৎ এইগুলো একটা সুবিধাযুক্ত জায়গায় খাটানো হয়েছিল ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যেবেলার আগুন ধরানোর জন্য, অ্যান্ড দাস হিজ নেবারহুড, এইভাবে তার প্রতিবেশ, টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, অর্থাৎ এটা একটা সামাজিক কেন্দ্রে পরিণত হয়েছিল। যে কারণ সিস্টার নিবেদিতা বলেছেন স্বামী বিবেকানন্দ যেই জায়গাতে থাকছেন সেখানেই একটা সামাজিক কেন্দ্র হয়ে উঠছে, সেখানেই বিভিন্ন মানুষ এসে স্বামীজির সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে বসছেন, তারা একটা সোশ্যাল সামাজিক কেন্দ্র হিসাবে তুলে ধরছেন। যার জন্য তিনি বলছেন যে এমন একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে এটা তৈরি করা হয়েছে, তাদের ক্যাম্পগুলোকে সেট আপ করা হয়েছে। ইভিনিং ফায়ারের পরে নেবারহুড, তার একটা প্রতিবেশ তৈরি করা হচ্ছিল যেখানে একটা সোশ্যাল সেন্টার সামাজিক কেন্দ্র তৈরি করা হচ্ছিল স্বামীজিকে কেন্দ্র করে। এর পরের প্যারাগ্রাফ, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, হান্ড্রেডস মানে শত শত, মংস মানে সন্ন্যাসী, শত শত সন্ন্যাসী সেখানে ছিল, অফ অল দ্য অর্ডার্স মানে বিভিন্ন ধরনের, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া কালারের, গেরুয়া রঙের যে টেন্টস, টেন্টস মানে হলো যে তাবু, সেই তাবুগুলো তারা সেখানে খাটিয়েছিলেন, অনেক ধরনের মং সন্ন্যাসী সেখানে ছিল। সাম নো লার্জার দ্যান গুড সাইজড আমব্রেলা, অর্থাৎ তাদের যে গেরুয়া টেন্টস গুলো, গেরুয়া রঙের যে তাবুগুলো, সেগুলো একটা গুড সাইজ বড় আকারের আমব্রেলা বা ছাতার থেকে বড় নয়, অর্থাৎ ছাতার মতো বড় 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 ছাতার মতো টেন্ট বা তাবু তারা খাটিয়েছিল, যেগুলো সব কোন কালারের? গেরুয়া কালারের। and amongst this মানে এই জিনিসগুলোর মধ্যে, among these এই জিনিসগুলোর মধ্যে the স্বামীজ ইনফ্লুয়েন্স, স্বামীর যে প্রভাব অর্থাৎ স্বামীজির যে প্রভাব appeared to be magnetic, যেটা দেখেছিলাম, যেটা আবির্ভূত হয়েছিল, তার যে প্রভাবটা সেটা ম্যাগনেটিক ছিল, অর্থাৎ যেটা খুব অ্যাট্রাকটিভ ছিল, যেটা ম্যাগনানিমাস ছিল, দারুণ ছিল। The more learned of them swarmed about him. Learned of men means learned men, শিক্ষিত মানুষেরা, শিক্ষিত মানুষেরা swarmed about him. Swarmed about বলতে বোঝায় যখন মৌমাছিরা এক জায়গায় এসে জড়ো করে ঝাঁক করে, সেই জিনিসটার কথা বলা হয়, যাতে ঝাঁক বেঁধে যেন শিক্ষিত মানুষেরা তার কাছে আসছিল at every halting place. halting means stopping, প্রত্যেক থামার জায়গাতে, filling his tent, তার তাঁবুটাকে ভর্তি করছিল, ফিল করছিল, and remaining absorbed in conversation. conversation মানে কথোপকথন, absorbed মানে হচ্ছে নিমগ্ন থাকা, অর্থাৎ তার সঙ্গে কথোপকথনে নিমগ্ন থাকছিল। throughout the hours of daylight, দিনের বেলায় সব সময়, hours of daylight মানে সারা দিনে প্রত্যেক ঘন্টাতে প্রত্যেক সময়ে তারা আসছিল, টেন্টকে ভর্তি করছিল, তাঁবুটাকে ভর্তি করছিল এবং তার সঙ্গে কথোপকথন করছিল। The talk on their side, তাদের পক্ষ থেকে যে কথাগুলো হচ্ছিল, he told us afterwards, তিনি পরবর্তীকালে আমাদেরকে বলেছিলেন, had been all of Shiva. Shiva মানে শিব, শিব অর্থাৎ মহাদেব শিব, এই নিয়ে তাদের কথা ছিল। তিনি পরবর্তীকালে বলেছিলেন যে তারা যে কথাগুলো বলছিলেন তারা শিবকে নিয়ে বলছিলেন। and they had remonstrated. remonstrated মানে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। remonstrated মানে তারা যথেষ্ট বিরক্ত বা তারা যথেষ্ট কথা শোনাচ্ছিলেন, অ্যাবিউজ করছিলেন, বিদ্রূপ করছিলেন। তাকে কেন? with him seriously, সিরিয়াসলি তাকে কথা শোনাচ্ছিলেন। when he had insisted মানে তারা বিরক্ত প্রকাশ করছিলেন, এক কথায় যখন he had insisted, যখন তিনি তাদেরকে জোর দিচ্ছিলেন বা
প্রলুব্ধ করছিলেন ওকেজনালি মাঝে মধ্যে অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম। এখানে যেটা বোঝান তাদের অ্যাটেনশনটা, তাদের মনোযোগটা যখন অন্যান্য বিষয় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ওয়ার্ল্ড অ্যাবাউট দেম অন্যান্য বিষয়, এখানে তাদের সম্পর্কে বা তাদের নিয়ে পৃথিবীর অন্য কিছু অংশ নিয়ে যখন আলোচনা করছিলেন তখন তারা বিরক্ত হচ্ছিলেন, কারণ দে অল ওয়ার টকিং অ্যাবাউট শিবা, তারা শিব নিয়ে কথা বলছিলেন। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরাও, দে আর্জ, তারা অনুরোধ করেছিলেন, ওয়ার মেন, তারা অনুরোধ করে বলেছিলেন বিদেশিরাও তো মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ। আচ্ছা, স্বদেশ এবং বিদেশ নিয়ে এই যে ডিস্টিংশনস মানে হচ্ছে পার্থক্য, বৈপরীত্য, এটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স যেখানে বলা হয়েছে স্বদেশ এবং বিদেশ নিয়ে পার্থক্য কেন করা হচ্ছে। নর কুড ম্যানি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের অনেকেই এটা বুঝছিল না, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ, তার ভালোবাসার উষ্ণতাটা বুঝতে পারছিল না, অর্থাৎ তার ভালোবাসা, তার সিম্প্যাথি, তার সহানুভূতি ফর মোহাম্মেডানিজম, অর্থাৎ ইসলামিক কনসেপ্টকে বলা হয়েছে। মোহাম্মেডানিজম ইজ এন ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই কথাটা কিসের সঙ্গে যুক্ত? ইসলামের সঙ্গে যুক্ত, ইসলামিজম। তো ইসলামিজম বা মোহামেডানিজম, এই যে এই ওয়ার্ডটা, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন। অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের মোহামেডানিজম তথা ইসলাম ধর্মের প্রতিও তার যথেষ্ট সহানুভূতি ছিল, তার লাভ ছিল, ভালোবাসা ছিল, সিম্প্যাথি, সহানুভূতি ছিল। কিন্তু স্বামীজি বলছেন যে নর কুড ম্যানি অফ দেম, তাদের অনেকেই যেটা বুঝতে পারছিল না, তার যে ভালোবাসা, তার যে সহানুভূতিটা কিসের প্রতি? মুসলমান সম্প্রদায়ের প্রতি। অর্থাৎ স্বামীজির যে উদার যে ধর্মর যে মতামতটা, সেটা অনেকে গ্রহণ করতে পারছিল না সেই সময়। The same other worldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সহকারে তোমাদেরকে বুঝতে হবে। দেখো কি বলেছে, বলেছে দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস। ওয়ার্ল্ডলিনেস মানে পৃথিবীর বিভিন্ন কিছু, পৃথিবীর যা কিছু বিভিন্ন ধরনের রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে, অর্থাৎ পৃথিবীত্ব যেটাকে বলা হয় ওয়ার্ল্ডলিনেস, পৃথিবীর অনেক কিছু নিয়ে তৈরি। বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, বিভিন্ন জাতির মানুষ রয়েছে, বিভিন্ন ধারণার মানুষ রয়েছে, বিভিন্ন পোশাকের মানুষ রয়েছে, বিভিন্ন দেখতে মানুষ রয়েছে। কিন্তু এই যে পৃথিবীর যে ওয়ার্ল্ডলিনেস, একটা নির্দিষ্ট জগতের কথা বলা হয়েছে এখানে। এখানে যে জগতের কথা বলা হয়েছে সেই জগৎটা হচ্ছে হিন্দুইজম, কনসেপ্ট অফ হিন্দুইজম, বিকজ দে অল ওয়্যার অন দেয়ার ওয়ে টু দ্য হিন্দু পিলগ্রিমেজ অমরনাথ। সবাই কোন দিকে যাচ্ছে? হিন্দু পিলগ্রিমেজের উপরে। একটাই কনসেপ্ট এখানে রয়েছে, সেটা কি? হিন্দু কনসেপ্ট। এবং এইখানে সেই যে অন্যান্য যে ওয়ার্ল্ডলিনেস, অন্যান্য যে পৃথিবীর যেটা যেটা স্বদেশ এবং বিদেশকে কি করছে? আলাদা করে দিচ্ছে। কিন্তু ইনডিস্টিংগুইশেবল মানে যেটাকে আলাদা করা যায় না, অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু যে এক জায়গায় সহাবস্থান রয়েছে, যে জায়গায় মানে যেটা স্বদেশ এবং বিদেশ, এই দুটোকে আলাদা করা যায় না, সেই সত্তা, সেই গঠন প্রিভেন্টেড, সেটা কিন্তু এখানে বাধা দিচ্ছিল, প্রিভেন্ট করছিল দিস সিম্পল সোলস, এই সরল আত্মাগুলোকে, মানে ওই যে পার্সনস গুলো, ওই যে ব্যক্তিগুলো যারা মানতে চাইছে না, তাদেরকে বলা হয়েছে সিম্পল সোলস। এই যে সরল আত্মাগুলোকে এইটা বোঝার থেকে বাধা দিচ্ছিল। কোনটা বোঝার থেকে বাধা দিচ্ছিল? না, ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি। কনসিভিং মানে কনসেপ্ট থেকে কনসিভিং, এই ধারণাটা তৈরি করতে, একটা ইউনিটির ধারণা, একটা মিল, একটা ইউনিটির ধারণা, একটা মিলের ধারণা, একটা সহাবস্থানের ধারণা, সেটা বুঝতে বাধা দিচ্ছিল। ইন হুইচ, যার মধ্যে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, যার মধ্যে হিন্দু এবং মোহামেডান দুটো
প্রতিদ্বন্দ্বী একটা উপাদান। বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু সরলভাবে যদি আমি বলি এখানে, তাহলে কি হবে? যেখানে সিস্টার নিবেদিতা বলছেন যে আসলে এমন একটা জগৎ, যে জগতের বাইরে সমস্ত কিছু এক, অর্থাৎ স্বামীজি যে জিনিসটার উপরে জোর দিচ্ছেন সেটা হচ্ছে ধর্ম নয়, মানুষই প্রধান জিনিস। মানুষে, ম্যান ইজ দ্য অনলি থিং, ম্যান ইজ দ্য আলটিমেট। রিলিজিয়ন বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আলটিমেটলি সবাই তো ম্যান। এখন এই যে একটা সত্তা রয়েছে, মিক্সড, একটা মিশ্র সত্তা রয়েছে, যে মিশ্র সত্তার মধ্যে আমরা স্বদেশ বিদেশ আলাদা করতে পারি না, সেই সত্তার ভেতরেই যে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা আলাদা ভিন্ন জিনিস, কিন্তু তাদের সত্তা সেম, তাদের গঠন সেম, সেই জিনিসটা তাদের মধ্যে সেই ভাবনাটা, সেই ধারণাটা তৈরি হচ্ছিল না। একটা অখণ্ড সত্তারই অংশ হচ্ছে হিন্দু এবং মুসলমান, হিন্দু এন্ড মোহামেডান, একটা অখণ্ড সত্তারই দুটো অংশ। এটা তারা বোঝার চেষ্টা করছিল না, বা এটা তাদের মাথায় প্রবেশ করছিল না। এরপরে বলেছে দ্য সোয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গু, তারা বলছেন, অর্থাৎ যে মানুষগুলো শিব সম্পর্কে আলোচনা করছিলেন এর সঙ্গে, স্বামীজির সঙ্গে, সেই মানুষগুলো বলছেন দ্য সোয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের যে মাটি, দে আর্গুড, তারা বলেছিলেন ওয়াজ ড্রেন্সড উইথ দ্য ব্লাড অফ দোজ, এখানে রক্তে ড্রেঞ্চ হয়ে গেছে, এখানে রক্তের স্রোত বয়ে গেছে। কাদের রক্তের স্রোত? অফ দোজ, তাদের, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা বিশ্বাসের জন্য মারা গেছেন। এটা কার কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে ইসলামিক টাইমে, যখন পাঞ্জাবে শিখ ধর্মের, শিখ ধর্মকে বাঁচানোর প্রশ্ন উঠেছিল, তখন বহু মানুষ সেই ধর্মকে আঁকড়ে ধরে তাদের জীবন দান করেছিলেন, তারা রক্ত স্রোতে নিজেদের জীবনকে বইয়ে দিয়েছিলেন শুধুমাত্র শিখ ধর্মটিকে বাঁচানোর জন্য। সেই মানুষগুলো এখানে সেই কথাটা বলছেন যে এই যে পাঞ্জাবের যে মাটি, যে মাটিটা রক্তের স্রোত বয়ে গেছে, হু হ্যাড ডায়েড ফর ফেথ, যারা ধর্ম বিশ্বাসের জন্যই মারা গেছেন। হিয়ার, এখানে at least কমপক্ষে let him practice a narrow orthodoxy, অর্থোডক্সি মানে হচ্ছে গতানুগতিক মানসিকতা, গোড়া মানসিকতা। অর্থোডক্সি বলতে গোড়ামির কথা বলা হয়েছে। ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করবে যে এই ক্ষেত্রে, অর্থাৎ এই পাঞ্জাবের মাটিতে এই ক্ষেত্রে হলো তাকে বলা হচ্ছে, তারা বলছে যে আপনি প্লিজ এখানে ন্যারো অর্থোডক্সি, সংকীর্ণ গোড়ামিটাকে বজায় রাখুন। অর্থাৎ স্বামীজিকে তাদের আলোচনার মধ্যে স্বামীজি বুঝতে পাচ্ছেন যেন তাকে একটা গোড়ামি বজায় রাখার জন্য বলা হচ্ছে। ইন অ্যান্সার টু দিস, আর এর উত্তর, অর্থাৎ ওই মানুষগুলো যখন তাকে গোড়ামি বজায় রাখতে চলেছে, অর্থাৎ এখানে তার সেকুলার মানসিকতা, ধর্মনিরপেক্ষ মানসিকতাকে তারা যখন গুরুত্ব দিচ্ছেন না, তখন ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, as became one who was in fact an anachronism of the future, তিনি নিজে তৈরি হচ্ছেন, অর্থাৎ নিজেকে মনে হচ্ছে তার, তিনি হচ্ছেন an anachronism of the future। অ্যানাক্রনিজম কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এখানে কিন্তু যে ওয়ার্ডটা তোমরা পাচ্ছ অ্যানাক্রনিজম, এই যে অ্যানাক্রনিজম কথাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে সময়ের অসঙ্গতি। অ্যানাক্রনিজমের কথার অর্থ সময়ের অসঙ্গতি, যেটাকে ক্রোনোলজির মধ্যে একটা প্রবলেম, সময়ের গতির মধ্যে একটা প্রবলেম। তিনি বলছেন যে প্রকৃতপক্ষে তিনি একজন হয়ে উঠেছেন অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার। মানে তিনি কি বোঝাতে চাইছেন, এটা আমার বোঝা দরকার। আমি তো অ্যানাক্রনিজম মানে বলছি সময়ের অসঙ্গতি, কিন্তু তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন যে আমি এমন একটা সময়ে, আমি আসলে সময়ের সঙ্গে তাল মিলাতে পারছি না, কারণ তার মনে হচ্ছে তিনি যেন ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছেন। অর্থাৎ তার যে সময়ে থাকার কথা তিনি সেই সময়ে নেই, তার থেকে অনেক আগে চলে এসেছেন। কোন সময়ে চলে এসেছেন?
না যেখানে ধর্মীয় গোড়ামিটা বেশি করে দেখা যায়, যেখানে হিন্দুইজম মোহামেডানিজম এটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যেখানে স্বদেশী এবং বিদেশের একটা ডিফারেন্স রয়েছে। কিন্তু ফিউচার কেন বলছেন? কারণ ফিউচারে গিয়ে তিনি সেকুলারিজমের কথা বলবেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন। অর্থাৎ যে ফিউচারে তিনি সেকুলারিজম নিয়ে আসবেন, সেই ফিউচার থেকে তিনি যেন একটা অর্থোডক্স এনসিয়েন্ট পজিশনে চলে এসছেন। তিনি তাই বলছেন যে সে যে সময়ে তার থাকার কথা, সেই সময়ের থেকে তিনি যেন অনেক আগে চলে এসেছেন, যেখানে সেকুলারিজমের কোনো জায়গা নেই। মানুষের মধ্যে সেকুলারিজম কাজ করছে না, ধর্মনিরপেক্ষতার ধারণা কাজ করছে না, যেখানে একটা ডিস্টিংশন তৈরি হয়ে আছে হিন্দুইজম অ্যান্ড মোহামেডানিজমের মধ্যে। যাই হোক, তারপরে তিনি বলছেন, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট that were expressive of his love for the brethren and drove his principles home to their minds with the greater force and vehemence. এই সেন্টেন্সটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স আছে, জটিল আছে তোমাদের পক্ষে, যেখানে তিনি বলছেন, স্বামীজি বলছেন, স্বামীজি সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট। কনসেশনস মানে কি? কনসেশনস মানে হচ্ছে ত্যাগ। অর্থাৎ তার যে বাস্তবিক প্র্যাকটিক্যাল কর্মক্ষেত্রে তার যে ত্যাগ, তার যে ধারণাগুলো, যেগুলো এক্সপ্রেসিভ অফ হিজ লাভ, যেটা তার ভালোবাসার প্রকাশ করে, ফর দ্য ব্রিদরেন। ব্রিদরেন মিনস ব্রাদার্স, অর্থাৎ ব্রাদার্স থেকে ব্রিদরেন কথাটা এসছে। ভাতৃসম। ভাতৃসম মানে কারা ভাতৃসম? ওই যারা তার কাছে এসে শুনছেন, যারা যে সকল তীর্থযাত্রী তার সঙ্গে যাচ্ছেন, তাদেরকে তিনি ব্রিদরেন বলছেন। অর্থাৎ তিনি এখানে কি করলেন, যখন তিনি দেখলেন তিনি অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার, স্বামী ওই যে ত্যাগের ধারণাগুলো তিনি প্রকাশ করে তিনি তার ভাতৃসম তীর্থযাত্রীদের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকলেন। অর্থাৎ তিনি তাদের সঙ্গে তর্কে গেলেন না, তাদেরকে ভালোবাসার মতন জায়গায় রাখলেন। and drove his principles, এবং তার যে নীতিগুলো, আদর্শগুলো, প্রিন্সিপলস মানে নীতি বা আদর্শ, সেগুলোকে তিনি প্রবেশ করালেন, সেগুলোকে তিনি মানে প্রভাব খাটানোর কাজে লাগালেন তাদের, টু দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে, উইথ গ্রেটার ফোর্স, দারুণ জোরে, এবং ভেহেমেন্স। ভেহেমেন্স কথাটার মানে হচ্ছে এনথুজিয়াজম, আগ্রহের সঙ্গে। অর্থাৎ তিনি সরাসরি কোনো তর্কে গেলেন না, কিন্তু তিনি তাদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখলেন এবং তাদের উপরে তার যে আদর্শ বা তার নীতিগুলো যাতে তাদের উপরে দাগ কেটে যায়, তাদের উপরে প্রভাব ফেলে যায়, তার মতো একটা ফোর্সফুলি এবং ভেহেমেন্স। ভেহেমেন্স মানে আমি কি বললাম? ভেহেমেন্স মানে আমি বললাম প্রবল আগ্রহের সঙ্গে তাদের উপরে তার প্রিন্সিপালস গুলোকে দাগ কেটে যাওয়ার ব্যবস্থা করলেন, প্রভাব খাটানোর চেষ্টা করলেন। বাট as he told the tale of his warm discussions, কিন্তু যখন তিনি এই তার উষ্ণ আলোচনাগুলোর বলছিলেন, the foreign mind, বিদেশি মন, could not help, অর্থাৎ বিদেশি, ফরেন মাইন্ড মানে যারা ফরেনার্স ছিল, যারা বিদেশি ছিল, could not help with some amusement, nothing the paradox that the একটু বলি, but as he told the tale of his warm discussion, যখন তার সেই উষ্ণ আলোচনাগুলো তিনি করছিলেন, তখন ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, তারা যারা বিদেশিরা ছিলেন তারা আনন্দ না নিয়ে থাকতে পারছিলেন না, অর্থাৎ তারা যথেষ্ট আনন্দিত হচ্ছিলেন। নোটিং মানে এটা লক্ষ্য করে, দ্য প্যারাডক্স মানে বৈপরীত্যটা লক্ষ্য করে। কি বৈপরীত্য তারা লক্ষ্য করেছিলেন? দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ and many officers and servants of the pilgrimage, যে তীর্থযাত্রার অনেক তহসিলদার সহ যে সকল অফিসাররা ছিলেন যারা পিলগ্রিমেজে, যারা তীর্থযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, হ্যাড বিন মুসলমান, তারা তো মুসলমান ছিলেন। অর্থাৎ যে হিন্দু মুসলমানের মধ্যে বৈপরীত্য নিয়ে এতক্ষণ এত ঝামেলা চলছে, সেখানে যখন স্বামীজি তার বিষয়গুলোকে তাদের মনে দাগ কাটানোর ব্যবস্থা করছেন, তার প্রবল আগ্রহে তাদের উপরে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তখন এই যে যারা ফরেনার্স ছিল তারা যথেষ্ট আনন্দিত হচ্ছিল, অ্যামিউজমেন্ট পাচ্ছিল, আনন্দ পাচ্ছিল, এটা ভেবে যে তহসিলদার এবং অন্যান্য অফিসার, অন্যান্য চাকরেরা, তারা সবাই যারা এই পিলগ্রিমেজ অংশ হিসাবে ছিল, তারা সবাই কিন্তু কি ছিল? মুসলমান ছিল। and that
no one had dreamed of objecting to their entering the cave. কেউ অবজেকশন করেনি, কেউ বাধা দেয়নি তাদেরকে এই গুহাতে, কেভ বলতে অমরনাথ কেভের কথা বলা হয়েছে, গুহার কথা বলা হয়েছে, যে অমরনাথ কেভে, অমরনাথ গুহাতে তাদেরকে প্রবেশ করার কেউ বাধা দেয়নি। উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার, যারা হিন্দু আরাধনাকারী তারাও বাধা দেয়নি। অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন, শ্রাইন মানে টেম্পল, শেষমেশ যখন টেম্পলে পৌঁছেছিল, শেষমেশ যখন অমরনাথ মন্দিরের গুহাতে পৌঁছেছিল। অর্থাৎ এটা বাস্তব কথা যে অমরনাথ টেম্পল ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর দ্য সেকুলারিজম, যেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহাবস্থান ঘটে থাকে, এবং এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। এবং এই ক্ষেত্রে স্বামীজি যখন এই বর্ণনাটা করছেন, তখন যারা ফরেনার্স ছিল তারা যথেষ্ট আনন্দ পাচ্ছিল এটা ভেবে যে তহসিলদার এবং অন্যান্য যে অফিসাররা ছিল তারাও তো মুসলমান ছিল এবং তাদেরকে তো কোনো হিন্দু ওয়ার্শিপার বাধা দেয়নি। যখন আলটিমেটলি তারা অ্যারাইভ করেছিল সেই শ্রাইনে, আলটিমেটলি যখন সেই মন্দিরে তারা পৌঁছেছিল, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, পরবর্তীকালে তহসিলদার এসেছিল, ইনডিড উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধু নিয়ে এসেছিল, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, ফর্মাল একটা নিয়মতান্ত্রিক অ্যাকসেপ্টেন্স গ্রহণ করেছিল। কি গ্রহণ করেছিল? বাই দ্য স্বামীজি অ্যাজ ডিসাইপল, তারা স্বামীজিকে তাদের শিষ্য হিসাবে তাদেরকে নিজেদেরকে আত্মসমর্পণ করেছিল, অর্থাৎ স্বামীজি তাদেরকে শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। অ্যান্ড ইন দিস, এক্ষেত্রে নো ওয়ান সিমড, কাউকেই মনে হয়নি টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস অর সারপ্রাইজিং। ইনকংগ্রুয়াস মানে হচ্ছে যেটা মানানসই নয়, মিসম্যাচিং, যেটা মানানসই নয় এটা বলেও মনে হয়নি, সারপ্রাইজিং আশ্চর্যের বলেও মনে হয়নি। সো দিস প্যারাগ্রাফ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট বিকজ দিস প্যারাগ্রাফ ফোকাসেস অন the experience of the contrast between Hinduism, Mohammedanism, between Swadeshi and Bideshi। যাই হোক, এই জিনিসটার উপরে স্বামীজির এক্সপেরিয়েন্সটা সিস্টার নিবেদিতা খুব ভালোভাবে বর্ণনা করেছেন, কিন্তু এর মধ্যে একটু জটিলতা রয়েছে। যাই হোক, আমরা এই ক্লাসটা আজকে, এটা দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ অমরনাথ, এটা আমরা ফার্স্ট পার্ট আলোচনা করলাম। এর পরের ক্লাস খুব শীঘ্রই আমরা দেব, সেকেন্ড ক্লাসে রেস্ট অফ দ্য টেক্সটের বাকি অংশটা দেব। কারণ যদি আমরা পুরো টেক্সটটা একটা ক্লাসে করতে যাই তাহলে এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো, টেক্সটটা ভালোভাবে বুঝতে গেলে, অনেক ডিটেলসে গেলে টেক্সটটা অনেক, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে খুব অসুবিধা হবে। তার জন্য আমরা দুটো পার্টে এই ভিডিওটা আলোচনা করলাম। ফার্স্ট পার্টে আমরা সারপ্রাইজিং পর্যন্ত আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। সো স্টে উইথ আস অ্যান্ড wait for our next part 2 on অমরনাথ। বাট ক্লাসটা শেষ করার সময় আমি আগের মতো আবার তোমাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and like, comment and share our videos. Thank you very much.